ভালো লাগছে। এই জন্য এইভাবে যদি সত্যি তারা কাজ করে তাহলে অন্তত নড়িয়া থানা সারা বাংলাদেশ কি হয় সেটা জানি না, আমাদের নড়িয়া থানা আমাদের শহীদ খুঁজছেরা অন্তত যারা কর্মকর্তা আছে তাদের প্রতি আমাদের আহ্বান জানাবো এবং সাংবাদিক ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান অন্তত যে এগুলো খেয়াল করে আমাদের দেশ করে অন্তত নৈরাজ্য এবং বিভিন্ন এই মানবিকতা থেকে একটা সুন্দর পরিবেশ নড়িয়া থানা গড়ে তুলে এই আহ্বান দেখতে পারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখানে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী নড়িয়া উপজেলার পূর্ব শাখার সম্মানিত আমির কাজী আবুল বাশির। বক্তব্য নড়িয়া থানা পূর্ব থানা পশ্চিম থানার সম্মানিত আমির ইঞ্জিনিয়ার তাহের নজরুলকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে বলার জন্য এই জন্য বলা সবাইকে দেখা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আজকের এই মহতী অনুষ্ঠানে বিশেষ করে কালবেলার 3 বছর উপলক্ষে আজকের এই যুবকময় অর্জনের এই মহতী কলেজের আমরা দীর্ঘ অপেক্ষার পর আমরা শুরু করতে পেরেছি, কিছু কথা বলতে পেরেছি, সেগুলো আল্লাহ তাআলার শুকর, আলহামদুলিল্লাহ। আমি যেহেতু এখানে উপস্থিত আছেন আমাদের গণ্যমান্য আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের ইউনুস সাহেব উপস্থিত আছেন, আমাদের সম্মানিত ওসি মহোদয় উপস্থিত আছেন, আমাদের অনেক সিনিয়র সাংবাদিক বৃন্দ, প্রশাসনের লোকজন এবং বন্ধু প্রতিম আমাদের রাজনৈতিক দলের ভাইয়েরা সম্মানিত উপস্থিতি। আমি যেহেতু আমি একটি ইসলামী দলের প্রতিনিধি হিসাবে এখানে উপস্থিত হয়েছি, সেই ক্ষেত্রে আমি আপনাদের উদ্দেশ্যে খুব সংক্ষিপ্ত ভাবে 2-3 কথা বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। মহানরবুল আলামিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, ভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে আছেন, এজ এ মুসলিম হিসাবে আমরা যারা এখানে আছি, ধর্ম মানুষকে সবসময় নৈতিকতা শিখায়। ধর্ম মানুষকে নৈতিকতা শিখায় বিধায় আমাদের পাঠ্যপুস্তকের নাম হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। সেই নৈতিকতার বরাত দিয়েই আজকে আল্লাহ তাআলার একটি বাণী আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসার 135 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা মিনাল কিসত শুহাদা ইলাল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ় থাকো, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা সাক্ষ্য দাও, যদিও তা তোমাদের আত্মীয় স্বজনদের বিপক্ষে যায়। সম্মানিত উপস্থিতি, সেখানে যারা আমরা উপস্থিত হয়েছি, সাংবাদিকতা হচ্ছে একটা মহৎ পেশা। সাংবাদিকদের বলা হয় এই জাতির দর্পণ। তারা যেভাবে উপস্থাপন করে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা সমাজটাকে সেভাবেই আমরা দেখতে শিখি। সেই ক্ষেত্রে যদি আমি বলি, আজকে যারা এখানে যাদেরকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি, যখন আমি আয়োজনটা দাওয়াত পেলাম, ওই সময় আমার কাছে খুব মনে হচ্ছিল যে আমাদের অনারেবল গেস্টরা থাকবেন, পাশাপাশি আমাদের সাংবাদিক ভাইদেরকে আমরা একত্রে পাবো। তাদের উদ্দেশ্যে দুটি কথা, আমার কথা না, আমাদের রবের কথা বলেই আমি আমার নিজের কথা শেষ করবো। তো আজকের এই সমাজে সবচেয়ে বড় যেটা বাধা, সেটা হচ্ছে সত্য উপস্থাপনের ক্ষেত্রে আমরা দেখছি। সত্য উপস্থাপন করার ক্ষেত্রে তিনি সমাজের মধ্যে যারা অসৎ তাদেরকে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। আর আমরা যারা সৎ, আমাদের ক্ষেত্রে যেটা ঘটে, যিনি সত্য উপস্থাপন করে সেই সত্য উপস্থাপন ব্যক্তির ক্ষেত্রে আমরা সংগঠিতভাবে তাকে সত্য উপস্থাপন করতে সহায়তা করতে পারি না। এটা আমাদের ব্যর্থতা জাতি হিসাবে। তবে আমি বিশ্বাস করি, যদি সত্য উপস্থাপনের ক্ষেত্রে আমার দলের পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যদি কোন ব্যক্তি মিথ্যার সাথে জড়িত থেকে, অনৈতিকতা
করে যদি তিনি তার জীবনযাপন করে, আমি এই অবস্থান থেকে আপনাদের ক্ষেত্রে এখন নড়িয়া উপজেলা পশ্চিমের আমির হিসেবে ঘোষণা করছি, মিথ্যার অবলম্বন করে সত্যকে ধামাচাপা দেওয়ার মতো যদি কোনো কার্যক্রম কোন সংগঠনের ভাইরা করে থাকে, আমরা তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করে সত্যকে উদ্ঘাটন করবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের সংগঠনের পক্ষ থেকে কালবেলা এই গৌরবময় অর্জনকে আমি অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে সকলের আগামী দিনের স্বপ্নের পক্ষে আপনাদের দৃঢ় অবস্থানকে ব্যক্ত রাখার জন্য আপনাদের সকলের প্রতি আহ্বান জানিয়ে সর্বশেষ সত্য, সাহস এবং সুন্দর আগামী দিনের বাংলাদেশকে গড়ার জন্য সকলকে প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে সমস্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী নড়িয়া থানা পূর্ব শাখার আমির কাজী আবুল বাশার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দৈনিক কালবেলা আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি নড়িয়া উপজেলা সম্মানিত ইউনি স্যার জনাব আব্দুল কাইয়ুম খান সাহেব, উপস্থিত আছেন ভূমি অফিসার লাখি ম্যাডাম, উপস্থিত আছেন নড়িয়া উপজেলার সম্মানিত ওসি স্যার জনাব নাজমুল সাহেব, উপস্থিত আছেন জনাব সুকান্ত ভাই, উপস্থিত আছেন অফিসার বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই প্রোগ্রামে কখনোই আমার জীবনে আমি বক্তব্য দেইনি। আর 16 বছরে তো মাটির নিচেই ছিলাম বললেই চলে। 16 বছর মাটির নিচে আর বাগানে বললেই চলে থাকছিলাম, বের হয়ে আসার কোনো সুযোগ ছিল না। এরপরও শুকরিয়া আদায় করি যাদের বদৌলতে, যাদের আন্দোলনের মাধ্যমে আজকে প্রকাশ্যে কথা বলার সুযোগ আল্লাহ দান করেছে। সেই সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলনের যারা মারা গিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল মঞ্জুর করুক, আমিন। যারা বেঁচে আছে, কারো কান নেই, কারো হাত নেই, কারো পা নেই, কারো নাক নেই, কারো কান নেই, এই অবস্থায় তারা পঙ্গুত্ববরণ অবস্থায় বাড়িতে অবস্থান করছে, মা বাবার খেদমতের মাধ্যমে তাদের জীবন কাটতেছে। ওই সমস্ত লোকদের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেয়। আমি এক দুইটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন যে ওয়াইদা আরাদনাল আমানাতা ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাস। নাস মানে মানুষ, যে তোমরা যে ডিপার্টমেন্টে বসো এবং সেখানে সেই চেয়ারটায় বসে তোমরা অবস্থান করো, প্রত্যেকটা মানুষের দায়িত্ব তোমাদের উপরে অর্পিত হয়। কে বড় কে খাটো এইটা না দেখে বাইনান নাস সঠিকভাবে তোমরা মানুষদের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখবে এবং তারা যেন ইনসাফ ভিত্তিক তোমাদের কাছে যেন একটা ফয়সালা পায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দলিল স্পষ্ট করে বলেছে, যদি এটা করা যায় তাহলে কিয়ামতের ময়দানে যেদিন বাপ ছেলের পরিচয় দিবে না, কেউ কার পরিচয় দিবে না, সেদিন তোমার ডান হাতের আমলনামা থাকবে এবং সেদিন তোমার জন্য জান্নাত নিশ্চিত। সেক্ষেত্রে 60 এবং 70, 80 বছরের জীবনকে কেন্দ্র করে যেই জীবনের শুরু আছে তার শেষ নাই, সেই জীবনকে আমরা নষ্ট করতে পারবো না। এরপরে কেউ যদি করে সেটা তার ব্যাপার, কিন্তু এইটা যদি কেউ দুনিয়াতে এই কাজ যারা করছে বিগত দিনে, তারা কেউ কোনোদিন টিকে থাকতে পারে নাই। যেমন 1757 সাল থেকে শুরু করে 47 সাল পর্যন্ত ব্রিটিশ ক্ষমতায় ছিল, ওরা 190, তিনিও টিকে থাকতে পারে নাই। তার পক্ষে সম্ভব হয় নাই। ভাষা আন্দোলন করেছে, মায়ের ভাষায় কথা বলবো, তারা তাদের ভাষায় কথা বলার ইচ্ছা পোষণ করেছে, তারাও টিকে থাকতে পারে নাই। শহীদের বিনিময় হলেও, রক্তের বিনিময় হলেও বাংলা ভাষা আমরা ফিরে পেয়েছি। এইভাবে যতগুলো
ইনসাফের বাইরে যারা কাজ করেছে কেউ কোনোদিন এই জমিনে টিকে থাকতে পারে নাই। যেমন আমরা এটাও দেখেছি 71-এর সেই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছিলাম এদেশের দলবল নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা 71-এ আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি। এরপর আমরা 5ই আগস্ট আমরা দেখেছি, সেখানে একই অবস্থা আমরা দেখেছি। সুতরাং অন্যায় অবিচার এবং স্বৈরাচারীরা পৃথিবীতে যারাই করবে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। আলাকো খান পারে নাই, চেঙ্গিস খান পারে নাই, রেজা শাহ পাহলভী পারে নাই, তারপরে সেই তুরস্কের কামাল পাশা টিকে থাকতে পারে নাই কেউ কোনোদিন। সুতরাং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা চেষ্টা করব। বিশেষ করে সাংবাদিক ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ সেটা হচ্ছে যে সমাজে অন্যায় অবিচার চরমভাবে চলছে, গাঁজা মদ বাবা জুয়া এগুলি চলছে, কিন্তু তারা যদি সঠিকভাবে একটু দৃষ্টি আকর্ষণ করে, প্রশাসন যদি একটু খেয়াল করে, তাহলে আমার সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে এই নড়িয়া থানায় কোনো গাঁজা আর বাবা থাকবে না, 1 সপ্তাহের বাইরে থাকবে না। আর বাংলাদেশে পুলিশ অফিসার যদি চিন্তা করে, তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রুশো থেকে পাথরিয়া সর্বোচ্চ 24 ঘন্টা না হলে 24 দিনের মধ্যে এদেশে থাকবে না। কিন্তু কেন যে অবস্থান করতেছে আমরা জানি না, আল্লাহই ভালো জানে। এজন্য সাংবাদিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ যে আপনারা আজকে যে প্রোগ্রামটা করেছেন, আমাদেরকে আসতে বলেছেন, আপনাদের কথায় আমরা আসছি, কিন্তু আপনাদের প্রতি বিনয় অনুরোধ হলো এই 14টা ইউনিয়ন একটা পৌরসভা, এই 15টা যাতে করে কোনো অন্যায় যেন কেউ না করে, অভিযান যেন কেউ না করে, অন্যায়ভাবে যেগুলো কর্মকাণ্ড কেউ করতে না পারে। প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় 135টা ওয়ার্ড রয়েছে, 135টা ওয়ার্ডে যেন কেউ কোনোদিন যেন অভিযান করতে না পারে, কোনো একটা অন্যায় করতে না পারে। এই জন্য আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ। আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানেই বলা শেষ করছি। আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দেয়। আমার অফিসার বৃন্দদেরকে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং কায়েমের জন্য যেন তারা চেষ্টা অব্যাহত থাকে। আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এরপরে সতর্ক সমাজ সভাপতিদের জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং নড়িয়া পৌরসভা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ মহিউল শপথ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুল প্রচলিত আলোচনা পত্রিকা সম্মানিত উপলক্ষে আয়োজিত সম্মানিত আমাদের নড়িয়া উপজেলায় গত সাংবাদিক তাদের সাথে আমাদের একটা খুব ভালো সুযোগ হয়েছে। আমাদের সবাইকে বিগত দিনে তারা নড়িয়ার অনেক অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করতেছে। এই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। যে কথাগুলো আসতেছে সংবাদ যারা দাতা তারা হচ্ছে সমাজের দরকার, তাদের মাধ্যমে আমরা অনেক কিছু অনেক অজানা জিনিস আমরা জানতে পারি। আজকে সোশ্যাল মিডিয়ার কারণে আমরা প্রতিনিয়ত নড়িয়ার কিছু মানচিত্র, আমরা নড়িয়ার কিছু সংবাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই সাংবাদিক ভাইয়ের মাধ্যমে আমরা জানতে পারি। যে মাদকের বিষয়ে যে কথাগুলো উঠে আসছে, এটা শুধু আমাদের নড়িয়া না, শুধু এই নড়িয়ার মধ্যে যে সীমাবদ্ধ, শরীয়তপুরের মধ্যে সীমাবদ্ধ এটা সারা বাংলাদেশব্যাপী একটা এই বেদিকা ছড়ায় পড়ছে। আমি আমার নড়িয়ার প্রশাসনিক যারা আছেন তারা অনেক মাদকাসক্তর সাথে যারা জড়িত তাদেরকে ব্যবস্থা নিয়েছেন। আমাদের সাংবাদিক ভাইরা রিপোর্ট করেছেন, সেই রিপোর্টের ভিত্তিতে তারা অভিযান চালিয়েছেন। অনেক মাদকাসক্ত তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমি আশা করি এখনো প্রতিটা ইউনিয়নে কিছু এই মাদকাসক্ত যারা আছেন তারা এখনো বিস্তৃতভাবে অবস্থান করতেছেন। আমি আমার সাংবাদিক
বহু বিচলিত লালগোলা পত্রিকার সাংবাদিক বৃন্দ এবং সকল সাংবাদিক বৃন্দকেও আমি অনুরোধ করব আপনারা বিভিন্ন ইউনিয়নে এই অপরাধে যারা সম্পৃক্ত আছেন আপনারা প্রশাসনকে জানিয়ে প্রশাসনকে অবগতি করে এই নির্মূল যাতে আমরা করতে পারি, এই ব্যক্তিকে যাতে এই জাতিকে আমরা রক্ষা করতে পারি সেদিকে আপনারা বিশেষভাবে খেয়াল নেবেন। আমরা যখন বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে যাই তখন অনেক অভিভাবক আমাদেরকে বলেন যে ভাই আমার ছেলেটা আজকে এই অবস্থায় হয়েছে, আপনার একটু ব্যবস্থা নেন, আমরা কীভাবে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমার ছেলেকে আমরা ব্যবস্থা নিতে পারি। আমার মনে হয় আমাদের নতুন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আসছেন তাকে আমরা অভিনন্দন জানাই, তাকে আমরা সকল সাংবাদিক বিন্দু এই নদীর আরেকটা কারণে এই ধরনের অপরাধের সাথে যারা সম্পৃক্ত আছেন তার মেহরবানি করে আপনারা আমাদের ওসি মহোদয়কে এই নিউজগুলো দিয়ে আপনারা সবাই জানেন। আমি মনে করি আমাদের সামাজিক ভাইরা সব জানে কোন জায়গায় কোন কি অবস্থায় তারা এই অপরাধের সাথে জড়িত। মেহরবানি করে আমরা আমাদের ওসি মহোদয়, আমাদের এসিডেন্ট মহোদয়, আমাদের ইউনিয়ন মহোদয়, আমাদের আইন শৃঙ্খলা আছে তাদেরকে আপনারা অবহিত করেন। ইনশাআল্লাহ তাদের চেষ্টায় এবং আমাদের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় আমরা এই বিধি থেকে আমরা এই সমাজকে এবং এই সমাজে যারা পরিশুদ্ধ করে তাদের সকলকে অভিনন্দন, ধন্যবাদ। কালগুলা পত্রিকায় যারা সাংবাদিকতা করেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এবং এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক, আসসালামু আলাইকুম। আমি আজকে কালবেলা ঢুকে বসে অনুষ্ঠানে উপস্থিত হতে পারি গর্বিত মনে করছি। আসলে কালবেলার 3 বছর পূর্তিতে একটা বিষয় আমার মাথায় আসছে, সেটা হচ্ছে এরা যে অনেক ভালো কাজ করে, ভালো সংবাদ পরিবেশন করে। কালবেলা কিন্তু বাংলাদেশের সব জায়গায় আছে, 3 বছরে এটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং সবাই চিনে এই প্রতিষ্ঠান। তার মানে তারা যে ভালো কাজ করে এটা প্রমাণ যে আসলে তারা মানুষের জন্য কাজ করে, সত্য সংবাদ করে। আরেকটা বিষয় হচ্ছে তাদের যে সত্য, সাহস, সুন্দর, এটা খুব ভালো একটা তাদের স্লোগান। এটা সত্য আর সাহস যদি একসাথে হয় তাহলে সেটা অবশ্যই সুন্দর হয়। সত্য কঠিন কিন্তু সত্য কিন্তু সুন্দর, সত্য সুন্দর। এই কারণে আমরা চাই আসলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা খুব জরুরি। বর্তমান যে আছে তথ্যের অবাধ প্রবাহ, যেখানে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন এগুলো সে আছে। আমরা আসলে বর্তমান এআই যুগে কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারি না। কোনটা আমরা প্রথম ধরে নেই যে এটা সত্য সংবাদ, পরে দেখি না এটা এই জীবনা। অনেক সময় আমি নিজেই কনফিউজ হই। যারা কম বুঝে, আমরা কেউ শিক্ষিত, আমরা কনফিউজ হয়ে যাই। আর যারা কম বুঝে তারা তো আরো সমস্যা। গ্রামের মানুষগুলো কিন্তু দেখবেন যে তারা যেগুলো দেখে মনে করে যে সত্য, কিন্তু আসলে বাস্তবতা কোনো স্তর নেই। এখন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আসলে সুন্দর সংবাদ পরিবেশন করা, সত্যের সাথে যেহেতু আপনার স্লোগান আছে আপনারা এর সাথে লেগে থাকবেন। এবং এটা পত্রিকা কিন্তু বাংলাদেশে প্রায় 1000 বেশি পত্রিকা প্রিন্ট হয় প্রতিদিন। তার মানে সব পত্রিকা কিন্তু কিনে না, বাংলাকে কিনে। এই কারণে এটা আপনাদের অর্জন, ঠিক আছে? আপনারা অনেকে বলছেন যে সমাজের দর্শন, এর সাথে আরেকটা ইন্টারেস্ট পত্রিকা কিন্তু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মনে করা হয়। যে 3টা স্তম্ভ যেমন আছে এটার সাথে পত্রিকা একটা, মানে মিডিয়া একটা, মিডিয়া। তো মিডিয়া যদি আপনি নড়বড়ে হয় তাহলে কিন্তু রাষ্ট্র টিকবে না। মিডিয়াকে ওই তার পিলারটাকে শক্ত করে ধরে রাখতে হবে। আমরা আশা করি আমাদের নির্বাচন কর্মকর্তা প্লাস আমরা যে কাজগুলো করি জনসংশ্লিষ্ট কাজ, মানুষের সাথে কাজ, এই কারণে আমাদের সাথে সাংবাদিকদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে নির্বাচন প্লাস আমাদের যে এনআরডি সেবা, যেখানে জনগণ জড়িত ওখানে কিন্তু সাংবাদিকরা আসে এবং যায়। তো আপনারা সত্য সংবাদ প্রকাশ করবেন এবং আমাদের সব সময় সামনে নির্বাচন আসতেছে সহযোগিতা করবেন, এই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি নড়িয়া উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শহীদ চৌধুরী।
আসসালামু আলাইকুম। দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি বোধ হয় নাকি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপস্থিত আছেন সহকারী কমিশনার ভূমি, অফিসার ইনচার্জ মহোদয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন সাংবাদিক বৃন্দ এবং অন্যান্যরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে এরকম প্রোগ্রাম আমাদের যে আমাদের আমির মহোদয় বলছেন, এরকম প্রোগ্রাম আসলে আমিও প্রথম। তবে এর আগে একটা প্রোগ্রাম ছিল টঙ্গিবাড়ি, আমি আর এসিলেন কিন্তু একই জায়গায় চাকরি করে আসছি, আপনাদের নদীর ওপারই টঙ্গিবাড়ি। তো ওখানে একবার এক আমাদের ইউনো ছিলেন, সাংবাদিকদের তালিকা করতে বলছিলেন, তখন আমরা তালিকা করেছিলাম। ওই সময় সাংবাদিকদের সাথে যোগাযোগ করার একটা সুযোগ হয়েছিল। আসলে ছোট করে কথা, আমাদের যে নির্বাচন অফিসার আমাদের বলছে ফোর্থ পিলার অফ দ্য স্টেট, এটা যেমন ঠিক এমনি আসলে সত্য। যেমন ধরেন দুই ধরনের কোশ্চেন করা যায়, দুইটা কোশ্চেন, একটা কোশ্চেনের উত্তর আপনি বিশদ উত্তর দিতে হবে, আর একটা কোশ্চেনের উত্তর দিতে হা না দিন। যেমন একটা কোশ্চেন যদি এভাবে করা যায়, আপনি আগে যেমন চুরি করতেন এখনো চুরি করেন, এটার উত্তর হা অথবা না, কোনোটা দিয়ে কিন্তু দেওয়া যায় না, যেটা দিনে সেটা দিয়ে ধরা হবে। ঠিক একইভাবে এরকম একটা সংবাদ প্রকাশিত হয়েছে, সেটা আমি গতকালকে আসলে আলাপ করেছিলাম যে এরকম বিষয়টা ছিল এরকম। আমি একটু উদাহরণ দিয়ে বলি যে কৃষি অফিসার ভারতে, সরপ্রাশন অফিসার ঢাকায়, কৃষক হায় হায়। খেয়াল করেন কথাটা। সংবাদ কিন্তু ঠিক আছে, সংবাদ কিন্তু সমস্যা নেই, সংবাদের হেডলাইন এটা, ভিতরে কিন্তু বিস্তারিত বর্ণনা আছে যে মানে কৃষি অফিসার ভারতে তার ওয়াইফকে চিকিৎসার জন্য সরকারিভাবে মানে অনুমতি নিয়ে গিয়েছেন, আর সরপ্রাশন অফিসার ঢাকায় ট্রেনিং এর উদ্দেশ্যে, অর্থাৎ দুটোই কিন্তু অনুমোদিত। কিন্তু আপনি যখন হেডলাইন পড়বেন তখন মনে হবে যে কি একটা যেন ঘটে গেল। ওনারা কিন্তু ভিতরে কিন্তু ঠিক মতোই লিখছেন, ভিতরে কিন্তু ভিতরে পাতাটা কেউ পড়ে না। আসলে যেটা বলার উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে মিডিয়া ট্রায়াল, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমরা বিচারের আগেই বিচার হয়ে যাচ্ছে। সুতরাং আপনার একটা খবর, আপনি একজন জাস্টিসের থেকে কম না, আপনার খবরের রেফারেন্সও পরবর্তীতে আপনার বিচারালয় বা অন্যান্য জায়গায় সেটা কিন্তু ব্যবহার করা যায়। এটা কিন্তু সহজ নয়। এবং সাংবাদিক হচ্ছে সমাজের বিবেক বা চোখ, তারা যে কোনো খবর তুলে ধরে, শুধু পত্রিকায় নয় আলাদাভাবে আমাদের কাছে কিন্তু তুলে ধরে। সুতরাং তারা যদি না থাকতো, সাংবাদিকরা এই সমাজকে পরিষ্কার করার একটা অংশ। সুতরাং আমরা আশা করবো যে যারা এখানে সাংবাদিক আছেন, আশা করি অনেক সাংবাদিক এখানে আছেন, আমাদের নড়িয়া ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমরা অফিসার এবং আপনাদের সাংবাদিকরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আসলে আপনারা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই, আপনারা আমাদের কাছে সহযোগিতা করবেন, আমরা আপনাদের কাছে সহযোগিতা করবো। বিধায় পলিটিশিয়ান যারা এখানে আছেন, রাজনীতিবিদ, তারাও এই সবার সমষ্টিগতভাবে মিলেই একটা সমাজ, একটা দেশ কিন্তু এগিয়ে যায়। সুতরাং আপনাদের চোখ বা বিবেক থাকবে এরকম যাতে সমাজের উপকৃত হয়, দেশ উপকৃত হয়, এবং আমরা যেন সঠিকভাবে কাজ করতে পারি, এবং আমাদের চোখ কান যেন সবসময় খোলা রাখতে আমরা বাধ্য হই। আশা করি আর কালবেলা আমাদের নির্বাচন আমাদের বলছেন, আসলেই কালবেলা এখন যদিও প্রিন্ট মিডিয়ার যুগটা অত নাই, অনলাইন ভাষণটাই কিন্তু ভালো চলে। এবং আমি দেখি বিশেষ করে ফেসবুক যাদের আছে সবাই ইউজ করে, সামাজিক মাধ্যম। কালবেলার খবর থাকে না, এটা খুব একটা কমই দেখা যায়। কালবেলার একটা খবর থাকবেই। সুতরাং আমরা কালবেলা আসলে ভার্চুয়াল মিডিয়াতে অনেক এগিয়ে গেছে আমরা বিশ্বাস করি। সুতরাং শুধু কালবেলা না, এখানে অন্যান্য যারা সাংবাদিক আছেন তাদেরও আহ্বান জানিয়ে আপনারা স্ব দপ্তরে, স্ব পত্রিকায় বা স্ব মিডিয়াগুলোতে কাজ করে আমাদের এই দলকে এগিয়ে নিয়ে যাবেন, দেশকে এগিয়ে নিয়ে যাবেন, আমাদের চোখ খুলে রাখবেন। এবং আবারও কালবেলার জন্য শুভকামনা থাকবে, শুভকামনা থাকবে সব সাংবাদিকদের জন্য এবং এখানে যারা উপস্থিত আছেন সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে সবার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন কারবালা তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানের সময় আজকে প্রধান অতিথি জনাব আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাইয়ুম মহোদয়, উপস্থিত আছেন নড়িয়া থানা ইনচার্জ মহোদয় নবনিযুক্ত, তার সাথে এখনো পরিচয় হয়নি। উপস্থিত আছেন কৃষি কর্মকর্তা, উপস্থিত রয়েছেন আমাদের প্রশাসনের আয়োজন আমাদের সুকান্ত ভাই, এছাড়াও অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের স্বপন আছেন আমাদের জামাতের আমির বাসার হয়ে। সম্মানিত উপস্থিতি, আপনাদের অনেক মন্তব্য আসলে শুনছিলাম যে কানকলা প্রতিষ্ঠায় আপনারা যেরকম মন্তব্য করছিলেন, তার মধ্যে আমার কাছে
একটি মন্তব্যের সম্বন্ধে আমি একটু আলোচনা করতে পারি। সেটি হচ্ছে অনেক বক্তার মধ্যে থেকে একটা বিষয় তুলে আসছিল, ছিল মাদক। যে মাদক সম্বন্ধে খুব বেশি কথা বলা হচ্ছে, সমালোচনা করেছিলেন। মাদক সম্বন্ধে যদি আসলে বলতে যাই তাহলে আমি একটু ভিন্নভাবে কথা বলতে আসলে পছন্দ করি এবং ভিন্ন ভাষায় কথা বলি। তার মধ্যে থেকে যে হচ্ছে যে রাষ্ট্র চলুক গণতন্ত্রে, পরিবার চলুক রাজতন্ত্রে। আমার এটি ব্যক্তিগত অভিমত। রাষ্ট্র গণতন্ত্র চলবে, পরিবার চলবে রাজতন্ত্রে। আপনি যখন এটা পরিবারের রাজতন্ত্র থেকে ঊর্ধ্বে যে আপনি যখন গণতন্ত্র সৃষ্টি করবেন, তখন আপনার পরিবারের সদস্য আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবং এই গণতন্ত্র যদি আপনি রাজতন্ত্রে নিয়ে আসতে না পারেন, তাহলে সমাজ, এই রাষ্ট্র কখনোই ঠিক হবে না। আপনার সন্তান একদিনে কিন্তু মাদকাসক্ত হয়নি। এটা মাদকাসক্ত হওয়ার পিছনে আপনি বাবা মা সরাসরি না থাকলেও পাশবিকভাবে তাদের সহায়তা আছে। এখন আপনারা আমাকে ক্ষিপ্ত হতে পারেন যে বাবা মা যে সন্তান হাতে মাদক তুলে দিচ্ছে, না দিচ্ছে না। আমার সন্তান যখন আমার কাছ থেকে বায়না ধরে রাত 10টা বাজে, আমি এমন ফ্যামিলি রেখেছি, রাত বাজে 12টা, তার সন্তান 5 বছর বায়না ধরছে আইসক্রিম খেতে হবে, সেই বাবা রাত্রে বাচ্চাকে নিয়ে বাজারে আনতেছে আইসক্রিম কিনে দিতে। তাহলে সেই বাচ্চা যখন আইসক্রিমের কন্ট্রোল আপনি করতে পারেন নাই, সেই বাচ্চা বড় হয়ে মাদক খাবে, এটা তো স্বাভাবিক। আপনি একজন বাবা হিসেবে তো আপনি ব্যর্থ যে আপনার 7 বছরের 6 বছরের বাচ্চাকে আপনি আইসক্রিমটাকে বন্ধ করতে পারেন নাই, তাই না? তাহলে আসলে এই জায়গায় যদি আমাদের গঠন তৈরি করতে হয়, তাহলে আমাদের পরিবারের সকলে সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবারকে যদি আমরা সচেতন সৃষ্টি করি, তাহলে কিন্তু এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। বিশেষ করে কালবেলা 3 বছরে যাতে চলার মধ্যে থেকে তারা যেটা দেখেছেন, তারা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছেন, ভালো নিউজ করছেন এবং নিউজের কারণেই কিন্তু আজকে তাদের এই অবস্থানটা সৃষ্টি হচ্ছে। এবং সাংবাদিকদের ক্ষেত্রে আমি আমাদের উপজেলা বা যারা এখন আছেন আমার ছোট ভাই, আমি ভালো নিউজ রিপোর্ট করে, তবে আমি প্রশাসনে বলবো সচেতনতামূলক ভাবে যে শুধুমাত্র আমরা ঘটনা বলি যেটা ঘটছে, তার থেকে যেটা হচ্ছে দেশ জীবনে আমরা যেটা বলি শুধু এটা না, পাশাপাশি তোমার নিউজ সৃষ্টি করতে হবে, যে উদ্ভাবন করতে হবে। আমাদের যে জিনিসটা সাধারণ মানুষের নজরে আসতেছে না বা মানুষ ভাবছে না, প্রশাসন ভাবছে না, সেগুলোকে নিয়ে কাজ করতে হবে। সেগুলোকে যদি কাজ করে তাহলে দেখবে যে এই উপজেলার আরো ভালো কিছু সম্ভাবনা সৃষ্টি হবে। এবং আমাদের প্রশাসনে এখনো যারা আমাদের মধ্যে রয়েছে, তারা আমাদের হেল্পফুল। তাদের কাছে যখনই আমরা কোনো সহযোগিতা চাই, তারা আমাদেরকে সবসময় সেই সহযোগিতা আসলে করে। তবে আমি কালবেলার সাফল্য কামনা করছি এবং আগামীতে আরো এগিয়ে যাবে এই সাফল্যতা কামনা করে আমি আমার সকল বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। যাদের দেখে আসলে আমি সাংবাদিকতা এসেছি এবং তাদের থেকে সাংবাদিকতা শিখেছি, তার মধ্যে কালবেলার সাবেক জেলা প্রতিনিধি মোহাম্মদ মিরাজ শিক্ষা হয়েছেন, বর্তমানে তিনি স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। মিরাজ শিক্ষা থেকে হাঁটি পাপা করে 3 বছর অতিক্রম করলো জাতীয় দৈনিক কালবেলা। আমি শুরুতেই যার প্রতিনিধিত্ব করেছি শরীয়তপুর জেলায়। তো আসলে আমাদের প্রথম দিকের যখন সিদ্ধান্তটা ছিল, আমি যখন আজকের পত্রিকায় কাজ করি, তখন অনেকে আমাকে বলেছে নতুন কালবেলা কি করবে, মানে পারফরমেন্সটা কেমন হবে, হুট করে চলে গেলেন। আমি তো আলহামদুলিল্লাহ দেখি কোন দিকে যায়। তো বিশেষ করে বেশি দিন লাগেনি, খুব বেশি দিন সময় লাগেনি, মানে 2-3 মাসের মধ্যেই তারা কিন্তু মার্কেটে হিট হয়ে গেল। তো এই হিট হওয়াটা ছিল বুমেরাং ছিল যে আমাদের নিউজগুলো, তখন যে ফ্যাসিস্টের যে শাসনটা ছিল, তারা সর্ব জায়গায় তাদের ফ্যাসিবাদ কায়েম করেছিল। আমরা কিন্তু সেগুলো তুলে নিয়ে এসেছিলাম কালবেলা। বিশেষ করে ইউনিয়ন ছাত্রলীগ থেকে শুরু করে একদম টপ ছাত্রলীগের যে অপকর্মগুলো ছিল, আওয়ামী লীগের যে অপকর্মগুলো ছিল, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে সেগুলো তুলে নিয়ে আসছিলাম। যে কারণে অল্প দিনের মধ্যেই কালবেলা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছিল এবং আজকে বাংলাদেশের অনলাইনের মধ্যে তারা মাল্টিমিডিয়াতে তারা এখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে। তো যাই হোক, অনেক দিনের পথ চলা ছিল আমার হৃদয়ে এখনো তাদের জন্য কাঁদে, যে
যেহেতু আর বিশেষ করে এখন আমি আমার এই ভালোবাসাটাকে ত্যাগ করেছি আরেকটা অর্জনের জন্য, স্টার নিউজ 24 ঘন্টা নিউজ চ্যানেল, যেটা অলরেডি পরিপূর্ণ সম্প্রচার চলছে। এই মাসখানেকের মধ্যে আমাদের পরিপূর্ণ সম্প্রচারে চলে আসবে। তো যাই হোক, আসলে মানুষ ভালো কিছু যখন পায় তখন কিন্তু আরেকটাকে ছেড়ে দেয়, এটি আসলে আমাদের জগতের নিয়ম। তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে আপনারা আগে যেভাবে কালবেলার সাথে ছিলেন, এখনো আছেন এবং অন্তেও থাকবেন। আপনাদের মতামত, আপনাদের ভালোবাসা, আপনাদের সমস্ত কিছু প্রকাশ করবেন। এখানে আপনাদের প্রতিনিধি ইলিয়াস ভাই, কি বলবো, সে অত্যন্ত একজন মেধাবী, দক্ষ এবং সৎ সাংবাদিক। আপনাদের সবটুকু দিয়ে তাকে সহায়তা করবেন, সেজন্য তার সফলতা চূড়ায় আরোহণ করতে পারে। এই বলে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিনিয়র সাংবাদিক মাসানা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ কবিরুজ্জামান। আসসালামু আলাইকুম। আজকে কালবেলার ৩য় বর্ষর প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আজকে সরকারি কর্মকর্তাদের দেখে আমার ভালো লাগছে যে আমাদের একটা পত্রিকার অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছে। এজন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। আর সাংবাদিকরা সাধারণত দেখা যায় যে সমাজের উন্নয়নের জন্য কাজ করে, সেই উন্নয়নের কাজ করতে গিয়ে দেখা যায় কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়, তখন সাংবাদিকরা বলে সাংবাদিক, বিভিন্ন মানুষ বলে। কিন্তু আসলে আমরা যে কাজটা করি, জীবনে ঢুকে নিয়ে, কিন্তু আমাদের কাছে কোনো অস্ত্র নাই, শুধু একটা কলম আছে। এই কলম নিয়ে আমরা কিন্তু একেবারে যুদ্ধ করে যাচ্ছি। আমরা যতদিন বেঁচে আছি ততদিন ইনশাল্লাহ, যেহেতু এই কাজটা আমরা শিখেছি, মনে প্রাণে করি, ইনশাল্লাহ করে যাব। কে কি বলুক না বলুক এটা আমাদের কিছু আসে যায় না। আজকে ইলিয়াস যে সুন্দর একটি অনুষ্ঠান করেছে, অতিথি আমাদের সরকারি কর্মকর্তা সাংবাদিক ভাইদের দাওয়াত দিয়েছে, সবাইকে চিঠি দিয়েছে, ফোন করেছে। এই জন্য আমরা ইলিয়াস আমার ভাতিজা, আমি ইলিয়াসকে ধন্যবাদ জানাই যে আমরা সাংবাদিকরা সবাই এক, ঐক্য, আমাদের মধ্যে কোনো দল নাই, আমরা সাংবাদিকরা এক এবং ঐক্য। তার যদি ব্যক্তিগত কোনো রাজনৈতিক পরিচয় থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সে করবে, কিন্তু আমরা সবাই আগে ঐক্য ছিলাম, এখনো আছি। তাই আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দৈনিক কালবেলা গৌরবের 3 বছর বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত, আজকের অনুষ্ঠানে সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। কালবেলা খুব অল্প সময়েই আসলে তাদের অবস্থানটা তৈরি করে নিয়েছে। আমি যতটুকু বুঝতে গণমাধ্যম কর্মী হিসেবে কালবেলা মতো এরকম খুব অল্প সময়ে নিজেদের অবস্থানটা করে নেওয়ার মতো গণমাধ্যম কমই আছে বাংলাদেশে। আর এখানে যিনি আছেন আমাদের কালবেলা যে নদীয়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন, তারও যথেষ্ট দক্ষতা আছে এবং যথেষ্ট দক্ষতার সাথে তারা কাজ করেন। আর আমি কালবেলার আর সকল সাফল্য কামনা করছি। পাশাপাশি একটা কথা আসলে বলতে চাই, আমাদের এখানে অনেক কথা বলছেন, সেটি অবশ্য মাদক নিয়েও বলেছেন অনেকে, কিন্তু আমার যেটি কথা হচ্ছে কি যে সাংবাদিকদেরকে অনুসন্ধানে প্রতিবেদন করা বা বিভিন্ন বিষয়গুলো তুলে ধরার ব্যাপারে গণমাধ্যম কর্মীদের কাছে আপনাদের প্রত্যাশা, সেই প্রত্যাশাটা থাকতেই পারে, এই স্বাভাবিক। কিন্তু আমি মনে করি যে গণমাধ্যম কর্মীরা হচ্ছে কাজ করে তথ্যের ভিত্তিতে। আপনি আমাকে কি তথ্য দিলেন, কি ইনফরমেশন দিলেন, তার উপরে বেশ করে একজন গণমাধ্যম কর্মীদের সংবাদকে উপস্থাপন করতে দেখা আছে এবং প্রশাসনের কাছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি রাজনৈতিক ব্যক্তিদের একটা বড় ভূমিকা আছে। যেহেতু আপনারা মাদক নিয়ে কথা বলেন, মাদকের সাধারণ কোনো গরিব অসহায় সাধারণ মাদক করতে পারে না।
আর আপনারা রাজনীতিবিদরা এরা বলতেছেন সাংবাদিকরা হচ্ছে যে কাজ করে না, নিউজ করে না, করা উচিত, তথ্য লুকায়, চুরি করে। তথ্য আমি লুকাই না, তারা বলেন না বলে আমার সাংবাদিকরা প্রচার করতে পারে না, আমি বলবো এটা। আমি আশা করবো যে আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিবেন, তথ্য দিয়ে সাংবাদিকদেরকে সহযোগিতা করার পরে যদি সাংবাদিকরা সেটা না লুকায়, না প্রকাশ করে, তখন বলা যেতে পারে যে সাংবাদিকরা আসলে কাজ করে না। আর বাংলাদেশ বিষয়ের কারণে যেহেতু তৃণমূল থেকে আপনাদের নেতা কর্মী আছে, কিছুক্ষণ আগে আমাদের একজন রাজনীতিবিদ ওয়ার্ড লেভেলের কথা, কতটা ওয়ার্ড আছে সেটা সমকাজটা বলে গেছে, যেহেতু অবশ্যই ওয়ার্ড লেভেলে তার নেতা কর্মী আছে, তার ওয়ার্ড লেভেলে যেহেতু নেতা কর্মী আছে, ওই ওয়ার্ড ওই গ্রামের থেকে যারা সব খবর আপনার কাছে আছে, আপনার কাছে আমরা প্রত্যাশা করবো যে আপনারা আমাদেরকে সব ওয়ার্ডের তথ্য দিয়ে সহযোগিতা করবেন, যে কে কি করে সে তথ্যটা আপনি প্রশাসনকে দিতে পারেন, সাংবাদিকদেরকে দিলে তারা প্রকাশ করবে ইনশাআল্লাহ। তো আপনারা তথ্যদের সহযোগিতা করলে আমাদের গণমাধ্যম কর্মীরা সেই তথ্য প্রকাশ করবে এবং আপনারা তাদের পাশে থেকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি একেবারে সংক্ষিপ্ত বলবো, অনেক প্রবলেম চলে আসছে। আমরা যারা সাংবাদিকতা করি, আমাদের সাংবাদিকতার পিছনে শেষে পড়ে আছে তথ্যের ব্যাপারটা, এইটা প্রশাসনের কিছু সংশ্লিষ্টতা আছে, রাজনৈতিক নেতাদের কিছু সংশ্লিষ্টতা থাকে। কিছু সময় দেখা যায় যে আমরা প্রশাসনের কাছে কোনো বিষয় জানতে চাইবো, সেটা কিন্তু পরিবেশী হয়, অনেক সময় দিতে চায় না, পুলিশ প্রশাসনের কাছে জানতে চাইলে বা একটু ব্যস্ত আছে। এই যে ব্যস্ততার কথাগুলো যখন আমাদের এই সংবাদটা পরিবেশনের ক্ষেত্রে এতটা বাধার সৃষ্টি হয়, যেটার কারণে আমরা সঠিক তথ্যটাকে উপস্থাপন করতে আমাদের ব্যর্থ হয়। আমি এই অনুষ্ঠানে আজকে ইউনো মহাদের আছে, ওসি সাহেব আছে, প্রেসিডেন্ট আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান আমি দুঃখ প্রকাশ করছি আসলে তারা গুরুত্বপূর্ণ সময় এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত নবনিযুক্ত কর্মকর্তা মুসলিম মোহাম্মদ নাজমুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনিক কালবেলা 3 বছর বর্ষপূর্তি উপলক্ষে আজকের আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের নড়িয়া উপজেলার সুযোগ্য ইএনও স্যার উপস্থিত আছেন, আমাদের নড়িয়া উপজেলার প্রেসিডেন্ট স্যার এবং উপস্থিত আছেন উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমি জানেন খুব রিসেন্টলি জয়েন করেছি, গতকালকে আমি প্রথম নড়িয়া থানায় অফিস করতে পেরেছি। তো আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি জয়েন করার সাথে সাথে এরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। আমি স্যারের অনুমতি ক্রমে আমি যেহেতু সুযোগ পেয়েছি, আমার প্রিয় সাংবাদিক ভাইদের এবং অন্যান্য যারা নেতা কর্মীরা আছেন সবার সাথে আমি একটু পরিচিত হয়ে নেই, এটা মনে হয় সুন্দর হয়। তো আমি নাজমুল হাসান, আমার বাড়ি হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায়। আমি পূর্ববর্তী আমার কর্মস্থল ছিল ফরিদপুর জেলার সদরপুর থানায়, আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এর পূর্বে বিভিন্ন স্টেশনে আমি চাকরি করেছি। আমি 2005 সালে আমি আউটসাইড ক্যাডেট হিসাবে সাব ইন্সপেক্টর হিসাবে পুলিশে জয়েন করেছি এবং আমি আমার পড়াশোনা হলো আমি ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি ম্যাথমেটিক্সে। আর ব্যক্তিগত জীবনে আমি আমার 2টি কন্যা সন্তান রয়েছে, আপনারা সকলে দোয়া করবেন। তো আমি
সকলে যেহেতু একটা অনুষ্ঠানে সবার সাথে এখন ব্যক্তিগতভাবে পরিচয় হওয়ার সময় নেই, তো আমি আশা করব আপনারা আপনাদের সকলকে আমি আমার অফিসে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসবেন। আমরা হয়তো কাজকর্মের মধ্যে দিয়ে একে অপরের মধ্যে ব্যক্তিগতভাবে পরিচিত হয়ে যাব। তো এই কালবেলা আসলে এই যে 3 বছর আমি আসলে এই আজকে শুনলাম, আমার মনে হয়েছে যে এটা হয়তো আরো অনেক আগে থেকে ওদের কার্যক্রম, নাহলে এত পরিচিত, বিশেষ করে ওদের অনলাইনে যে ওদের যে ভিউয়ার্স বা আমরা যে সংবাদগুলো পাই, আমি সত্যি সত্যি আজকে আমি বিমোহিত যে এরা 3 বছরে এতটুকু আগাইছে। কালবেলার সত্যি সত্যি ওদের ভালো কাজের জন্য ওরা আগিয়েছে, সত্য সুন্দরের নিষ্ঠার সাথে কার্যক্রম পরিচালনা করার জন্য ওদের এই আর্লি রাইজিং আমি এটা শুভকামনা করতেছি, এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে কালবেলার আরো ভালো কার্যক্রম করবে এই প্রত্যাশা করতেছি। পাশাপাশি আমি নড়িয়া উপজেলায় যারা অনলাইন প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য পত্রিকার সাংবাদিক ভাইদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা যেহেতু অন্যায়ের বিরুদ্ধে এবং অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে আমরা কাজ করি, তো আমি মনে করি যে আপনারা আমার কলিগ, আমরা যেহেতু ফিল্ডে কাজ করি সকলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে সমাজে আইন প্রতিষ্ঠার জন্য, অপরাধীকে আইনের আওতায় আনার জন্য যা করতে হয় আমরা সকলে একত্রে করব। আমি আশা করি আপনারা সকলে, যেহেতু আমি নতুন জয়েন করেছি, আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। অনেকে মাদকের কথা বলেছেন বা অন্যান্য অপরাধের কথা বলেছেন। আপনারা যেহেতু আমি আপনাদের এই রিজিয়নে আরেকটা পূর্ববর্তী স্টেশনে চাকরি করেছি, আপনারা খবর নিয়ে দেখবেন, আপনাদের পরিচিত সাংবাদিক বা অন্যান্য আত্মীয় স্বজন আছে। আমার কাছে মাদক হলো $0। এটা আমাদের সিনিয়র স্যারদের নির্দেশে আমি যেখানেই চাকরি করি, যেই পোস্টেই চাকরি করেছি, সাব ইন্সপেক্টর থেকে শুরু করে, মাদকের বিরুদ্ধে আমার $0 ছিল এবং আমি মাদক উৎখাত করার সর্বাত্মক চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমি নড়িয়াদকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জঙ্গিবাদ মুক্ত একটা সুন্দর সুশীল সমাজ প্রতিষ্ঠা করতে আইন শৃঙ্খলা বাহিনীর যেতটুকু কার্যক্রম পরিচালনা করতে হয় আমি সর্বাত্মক চেষ্টা করে যাব। আপনারা আমাকে সহযোগিতা করবেন। যেহেতু আমি নতুন এসেছি, আপনাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলের প্রতি আমার দোয়া রইল, এবং আমরা সমাজে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, সমাজকে সুন্দর করার জন্য এবং সর্বোপরি নড়িয়াবাসীকে একটি অপরাধমুক্ত সমাজ গঠন করার জন্য সকলে আবার আমাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশায়, এবং আপনারা সত্য ন্যায়নিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন এবং এটা প্রত্যাশা রেখে যদি সময় কম আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি সবাইকে ধন্যবাদ যারা আছেন, এবং আজকে আমাদের অনুষ্ঠানের যিনি মধ্যমণি আমাদের শ্রদ্ধেয় ইয়োনো স্যারকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। স্যার, আপনি আয়োজন করেছেন বলে এত বড়, আমি মনে করি চমৎকার একটা প্ল্যাটফর্ম স্যার। কারণ আমি আসার পরে এই কতদিন আমি মনে করি যে এমন কোনো অনুষ্ঠান পাইনি যেখানে এত সাংবাদিক ভাইয়েরা একসাথে আছে। তো এইটা আমি মনে করি অনেক বড় একটা অর্জন স্যার, কারণ একটা ছাতার নিচে সবাইকে নিয়ে আসতে পারাটা খুব কঠিন। তো এখানে আমি দেখলাম যে টুকটাক আমরা যেরকম শুনি ভিন্ন মতাদর্শে থাকতেই পারেন, কিন্তু সবাই যখন এক জায়গায় বসে আমরা বলি যে আমরা একসাথে কাজ করব, এইটা আসলে একটা আমি মনে করি সফল অনুষ্ঠানের মতো হয়ে গেছে। তো এটা চমৎকার একটা আয়োজন স্যার, এটা আপনার কারণেই হয়েছে স্যার, এটা ধন্যবাদ। এবং এই চমৎকার অনুষ্ঠানে আমাদের নবাগত ওসি মহোদয়কেও আমরা বলবো যে আপনিও এই আয়োজনে, আমি যা 8 মাস পরে পাচ্ছি প্রায়, আপনি শুরুতেই পেয়ে গেলেন। কারণ আপনার হয়তো আলাদা করে সকল সাংবাদিক ভাইয়ের সাথে পরিচয় হওয়ার কথা ছিল বা তারাই হতেন হতো, কিন্তু আপনি অনুষ্ঠান মানে আপনি জয়েন করা 2 দিনের মাথায় কিন্তু সবাইকে পেয়ে গেলেন। তো এটার জন্য আমি মনে করি কালবেলার অনেক বড় একটা অবদান আছে, এবং কালবেলাকে মনে রাখার একটা অন্যতম কারণ তৈরি হয়ে গেল। অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় হলে অবশ্যই সেটাও মনে থাকতো,
কিন্তু আমি 7 মাস 8 মাস প্রায় নড়িয়াতে, 8 মাসের কাছাকাছি। তো এইখানে আমি এত বড় প্ল্যাটফর্ম পাইনি। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এই জন্য। আর আরেকটি কথা যেটি বলবো যে এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজন আছেন, আমাদের অনেক মুরব্বী আছেন। সবাইকে আমি সালাম জানাই শুরুতেই। আপনাদের উপস্থিতি আসলে এই অনুষ্ঠানটাকে সৌন্দর্য বর্ধন করেছে। যারা কাজ করছেন আমাদের সাংবাদিক ভাইরা, তারা মূলত ইয়াং আমরা মনে করি, বয়স কম বেশি হতে পারে কিন্তু মনের দিক থেকে তারা ইয়াং আসলে। তো তাদেরকে সঠিকভাবে আপনারা যেহেতু যারা সিনিয়র সিটিজেন আছেন সমাজের, আপনারা তাদেরকে গাইড করবেন। যেমন অনেকে বলছিলেন ও আমার ভাতিজা, ও আমার অমুক তমুক, অর্থাৎ সবাই কিন্তু নড়িয়ার লোক আপনারা। তো নড়িয়ার লোক হলে কেউ সাংবাদিকতা পেশে যেতেই পারে, এটা এমন কোনো খারাপ কাজ চলে যায়নি যে ওর পরিচয় দিতে আমার লজ্জা লাগে। উল্টা তাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে। তো আপনি যেই মতাদর্শেরই হন না কেন, আপনার আত্মীয় স্বজন বা আমাদের এলাকায় যারা আছেন সাংবাদিক ভাইরা আছেন, তাদেরকে আমরা সহযোগিতা করব। তো রাজনৈতিক মতাদর্শের যারা আছেন সিনিয়র, তাদেরকে এইটুকু আমি অনুরোধ করবো আজকের অনুষ্ঠানে। আর আমাদের সরকারি কর্মকর্তা অনেকেই আছেন, আমাদের বিশেষ করে নির্বাচন অফিসার, যার কয়েকদিন পরে দেখা যাবে তার অফিসের ব্যস্ততা অন্যরকম, এবং দেখা যাবে তখন আপনারা অন্যান্য অফিসে যাওয়ার সুযোগই পাচ্ছেন না, সারাদিন তার অফিসের আশেপাশে থাকতে হচ্ছে, কারণ সেটা তখন আমাদের আসলে সবচেয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় হবে। তো সে সময় আমরা সবাই তাকে সহযোগিতা করব, কারণ আমরা জানি একটা নির্বাচনে একজন নির্বাচন অফিসারের উপর অনেক বড় একটা দায়িত্ব থাকে। যদিও আমরা সবাই কিন্তু আসলে সমাজে একটা ভূমিকা পালন করব, কিন্তু ওনার উপর এই দায়িত্বটা অনেক বেশি থাকবে। তারপরে কৃষি অফিসার মহোদয় আছেন, যিনি এখানকার একজন সিনিয়র অফিসার, তাকেও ধন্যবাদ জানাতে চাই। এবং আমরা যেটা বলছিলাম, আমরা টঙ্গিবাড়িতেও কাজ করেছি, কিন্তু আমার মনে হয় না আমি এখানে বলতে পারি যে আমরা এতটা সাংবাদিক ভাইদের এতটা আন্তরিকতা কিন্তু সেখানে দেখি নাই। এই কথা আমরা প্রকাশ্যে বলতে পারি, সেখানে খোঁজ দিলে দেখবেন এতটা মানে মজবুত একটা বন্ধন ছিল না। তো আজকে কালবেলার 3য় বর্ষপূর্তিতে অনেকেই প্রশংসা করছেন। আসলে যে অনুষ্ঠানে যায় সবাই সেই অনুষ্ঠানে প্রশংসাই করে, এটাই কাজ। এখন অন্য পত্রিকা খারাপ হয়ে যাচ্ছে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এমন যে প্রথম আলো, যুগান্তর বা ডেইলি স্টার, যে পত্রিকাগুলো আমরা চিনে আসছি এতদিন ধরে, সেখানে কালবেলা কিন্তু একদমই নতুন। আমি এখন শুনলাম যে 3 বছর হয়েছে। বাংলাদেশের যারা গতিশীল যে কয়েকটা পত্রিকা, এগুলোর সাথে কিন্তু একসাথে তাদের নামটা চলছে এখন। তো ফিল্ডে নেমেই যদি কেউ এতটা সুনাম অর্জন করে, এটা অনেক কষ্টকর, এবং এটা কষ্টকর এবং দায়িত্ব তার উপর বেড়ে গেছে। এই 3 বছর যেন এটা অগণিত বছর হয়, তাদের জন্য সেই শুভকামনা থাকবে। এবং স্যার মাদক নিয়ে সবাই যখন বলছেন, আমি শুধু বলবো যে খুবই রিসেন্টলি যে কাজটি করেছি, এটা সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ এটা ওনাদের মাধ্যমে আমি তথ্যটা পেয়েছি। এবং কতটা ডেসপারেট যে চিন্তা, কারণ বাবা মার গলায় ছুরি ধরে মারধর করে, মানে মাদকের জন্য আসলে পাগল হয়ে গেছে সে। এবং সে অনেক কথা বলছিল, হাসছিল, যে জিনিসটা খুব প্যাথেটিক স্যার। আমি বলেছিলাম ইয়েতে যে আমি 1 বছর জেল দিল তার দুঃখ নাই, সে সবার সামনে সাংবাদিক ভাইদেরকে বলে দিল দেয় 10 বছর দিয়ে দেন, এনে খাওয়া দাওয়ার কষ্ট, এনেকে থামু দামু। তো অর্থাৎ তার মধ্যে কোনো অপরাধ বোধ নাই, কিন্তু সে কিন্তু এমন একদিনে না, প্রতিবেশীরা বলছে 7-8 বছর ধরে সে এরকম। তো প্রতিবেশীদের কিন্তু একটা দায়িত্ব আছে। আপনারা যারা এলাকার মুরব্বী আছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আপনারা কিন্তু এলাকার খোঁজটা জানবেন, কার ছেলেটা উচ্ছন্ন যাচ্ছে। যদি শুরুতেই প্রশাসনের নজরে আনানো যায়, অর্থাৎ ইউনো স্যারকে দিয়ে তার বাবা মাকে ডেকে কিছু করা যাবে, আমাদেরকে ডাকালেন বা পুলিশকে বলেন যে ওরা একদিকে থ্রেট দেন, কথার কথা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, এরকম কিছু করে যদি শুরুতেই একটু করা যায়, কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ আপনি 7-8 বছর ধরে ছেলেটা নষ্ট হওয়া দেখছেন, তখন যদি না বলে, একটা ছেলে কিন্তু হঠাৎ করে বাবা মার গলায় ছুরি ধরবে না, সে কি বলছিল, সে উল্টাপাল্টা কথা বলতেছে, হাসতেছে। তো এরকম একটা বিষয়। আর মাদককে আরেকটি কাজ আমি কিছুদিন আগে করেছিলাম, একটা পরিবারকে ধরেছিলাম, যে পরিবারের সবাই কিন্তু মাদকের সাথে জড়িত, এবং আমি শুনলাম যে আমার আগে রেসিডেন্ট স্যার পারভেজ স্যারও তাদেরকে শাস্তি দিয়েছিল। তো এবং আমি গিয়ে দেখলাম যে জেল ঘাটার পরেও তাদের কিন্তু শুধরায় না, মানে এটা তাদের শরীরে রক্তে মিশে গেছে, যে তাদেরকে শাস্তি দিবেন, আবার আমাদের যারা অ্যাডভোকেট ভাইরা থাকেন তাদের হয়ে লড়াই করেন, তাতে আমাদের তখন দেখা যাচ্ছে তাদেরকে জামিন নিয়ে বের করে আসছে। তাহলে কিন্তু দ্বিমুখী একটা কাজ হয়ে গেল। আমাদের সবাইকে আসলে এক জায়গায় থাকতে হবে, এক সূত্রে, যে আমরা আসলে তাদেরকে বাঁচাতে চাই নাকি তাদেরকে শুধরাতে চাই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে। আর আরেকটি বিষয় যেটি বলবো স্যার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়িয়াতে যেমনই আছে, আমি মনে করি যে অন্যান্য আশেপাশে অনেক জায়গা থেকে ভালো আছে, এবং এটার কারণ অন্যতম একটা ভূমিকাও আপনাদের, কারণ আপনারাও কিন্তু মাঠে ঘাটে সচেতন আছেন বলেই আমাদেরকে নলেজে দিচ্ছেন। যেমন কোথায় মাটি কাটা হচ্ছে রাতে বিরেতে অনেকে ফোন করেন, আমি সবার সামনে ওপেনলি প্রায় মিটিং এ স্বীকার করি যে এরকম অনেক ঘটনা বলে, সবগুলো আমি অ্যাড্রেস করতে পারি না, বা আমার ইউনো স্যারের পক্ষেও সম্ভব হয় না অ্যাড্রেস করা। কিন্তু আপনারা যদি রাষ্ট্রের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ চোখ, আপনি যদি মনে করেন যে স্যাররা পদক্ষেপ নিচ্ছে না বলে আমি চোখটা বন্ধ করে ফেলবো, আমি জানাবো না, তাহলে আমরা আসলে উপায় নেই। আমি সারাদিনে যে সকাল থেকে মনে করেন অফিস থেকে বেরোতে পারি না। আবার ইউনো স্যার অনেকগুলো জায়গায়, তিনি উপজেলার যেহেতু নির্বাহী প্রধান, তাকে প্রশাসনিক প্রধান, অনেকগুলো সেক্টরে কাজ করা লাগে, প্রত্যেকটা জায়গায় 2-4-5 মিনিট করে গেলে অনেক জায়গায় আমাদের কাজ করা হয় না।
এই যে ইলিশের মৌসুমে আমাদের সাংবাদিক ভাইরা আমার সাথে কয়েকদিন গিয়েছেন, অনেকেই নিউজ দিচ্ছেন, এটা খুবই পজিটিভ আমি মনে করি। এবং আরেকটি ভালো খবর এখন বলবো যে আজকে 20 তারিখ, আর 5 দিন আছে। এই 20 দিনে আপনারা নিজেরাই খোঁজ নেবেন, শরীয়তপুর অন্যান্য জায়গায় বাদ দিয়ে শুধু শরীয়তপুরের আশেপাশের যে নড়িয়ার অবস্থা সবচেয়ে ভালো। আমরা সারাক্ষণ মাঠে আছি, চেষ্টা করছি। আমি না হলে আমাদের ডিসি অফিসের যে ম্যাজিস্ট্রেট আছে তারা সবসময় থাকছেন, আমার ইউনো স্যার প্রতি রাতেই থাকছেন। তো আপনারা খোঁজ নেবেন। তারপরও কোনো, আমি বলছি না যে আমরা 100% সঠিক কাজ করতে পারছি, সবাইকে ধরতে পারছি, আমাদের পক্ষে সীমিত সম্পদ। থানা থেকে যখন আমরা ফোর্স চাই, থানায় কয়জন পুলিশ আছে আপনারা খোঁজ নিলে দেখবেন। এত বড় একটা নড়িয়ায় যখন কালকে আমি ফোর্স চাচ্ছিলাম, তখন ওসি মহোদয় আমার কাছে দুঃখ প্রকাশ করে বললেন পাঠাতে পারছেন না কেন। আর একটি বড় ঘটনা করছে, সেখানে একটা টিম আছে, একটা টিম নদীতে হয়তো আরেক আছে বা আরেকটা জায়গায় আছে, এখন আমার ফোর্স নেই, আমি কাজে যেতে পারছি না। তো আমাদের সীমিত কিন্তু আসলে কাজ করার ইয়েটা। তো আর যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে বলবো যে আমাদের ব্যর্থতা থাকবে। আমরা সরকারি কর্মকর্তা যারা আছি, আপনার এলাকায় কিন্তু আমরা অতিথির মতো আসছি অল্প কয়েকদিনের জন্য। আপনারা অনেকে কথায় কথায় আমার হুমকি দিয়ে বলেন যে হয়তো বদলি করাই দিবেন। যাক, এটা নিয়ে আমি নেগেটিভ বলবো না, আমি পজিটিভই বলবো। আমি যদি আপনার জন্য কাজ করতে না পারি, বদলি করাই দিতেই পারি, ঠিক আছে? কারণ আপনার এটা আপনার এলাকা, আপনার ভালোবাসার জায়গা, এখানে আপনি থাকবেন, আমি কিন্তু থাকবো না। নড়িয়ার ভালো কিছু হলে আমি বা আমার ইউনোসা নিয়ে যাবো না, আপনার একটা ভালো কিছু হলে আপনাদের থাকবে। তো আমাদের যদি সমস্যা থাকে, অবশ্যই আপনার নতুন ভালো একজন অফিসার আসতেই পারে। কিন্তু আমরা যারা সরকারি অফিসার, আমাদের কিছু লিমিটেশন আছে। আপনারা অনেকে বলেন করেন না কেন, অনেক কিছু বললে ঝাঁপায় পড়া যায় না, অনেক কিছু চিন্তা করতে হয় যে এটা করতে গেলে আরেকটা এফেক্ট আসে কিনা। আমাদের এখানে রিসেন্টলি কিছু ঘটে যাওয়ার ঘটনা আছে, আপনারা জানেন। কারো বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেলে আপনি আমাকে অন্য দিক থেকে অ্যাটাক করেন, তো তখন আমাকে আমাদের সাদা বলে তুমি কেন এটা চিন্তা করো না। কিন্তু আমি তবে আপনার বিষয়টা অ্যাড্রেস না করলে আপনি বলেন যে আমার কাজটা গুরুত্ব দেননি। আপনি তো শুধু আপনার ওই জিনিসটা দেখলেন, কিন্তু আমাদেরকে অনেক কিছু খেয়াল করে হয়তো কাজে নামতে হয়। আর এটা একটা দুঃখজনক বিষয় যে তখন আমরা আসলে আপনাদের রোষানলে পড়ে যাই। কিন্তু আমাদের যদি কোনো সংশ্লিষ্টতা থাকে কোনো অন্যায় কাজে, আপনারা অবশ্যই লিখবেন, আপনারা অলওয়েজ ওয়েলকাম। আর এক ভাই বলছিলেন আমাদের অস্ত্র নাই, আমরা সব ছোটবেলায় ভাব সংসার পড়েছি, অসি চেয়ে মসি শক্তিশালী। আপনারাই গিয়ে বলেন অফিসে গিয়ে, স্যার আপনার কলমে তো, স্যার আপনি চাইলেই পারেন। তো আমি চাইলেই যে সব পারি তা না, অর্থাৎ কলমের একটা যোগ যে কত আপনি নিজেও জানেন। আমাদের ডিসি স্যার কিন্তু সারাদিন দৌড়ানো লাগে না, তিনি কলমে একটা লিখলে কিন্তু আমাদের অনেক অনেক কিছু আমাদের ইম্প্যাক্ট ফেলে। তো অর্থাৎ আপনার এই একটা লেখা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেটা বলছিলেন একটা কৃষি অফিসার মহোদয়, এমন কোনো হেডলাইনটা একটু ক্যাচি হইতে হয়, আমরা জানি হেডলাইনে মানুষ ভিতরে পড়ে না, একই করলেন অমুক এরকম। তো যেমন একটা কোনো মাদক নিয়ে কিছু করলেন, এখন আপনি ক্যাপশন দিলেন একই করলেন এসিলেন মহোদয়, বা মাদকের সাথে এসিলেন মহোদয়, কথার কথা কিছু দিলেন, এমন কিছু দিলেন মানুষ মনে করলো কি জানি হয়ে গেছে। কিন্তু ওখানে মাদকের সাথে যে কি কাজ হয়েছে ওখানে মানুষ কিন্তু ভিতরটা পড়বে না। এবং আপনি জানেন যে আমি কালকে বলেছি স্যার যে আমাদের মানে মোবাইল ব্যবহার করা বা ডিজিটাল লিটারেসিটা কিন্তু কারণ নাই, লেখাপড়া নাই, সেটা নিয়ে কথা নাই বললাম। কারণ আমাদের যিনি ময়লা নেই যার বাসা থেকে প্রতিদিন, তিনিও একটা স্মার্টফোন ইউজ করেন, তিনি হয়তো লেখাপড়া জানেন না, কিন্তু তিনি জানেন না যে কোনটা শেয়ার করতে হয় কোনটা শেয়ার করতে হয় না। উনি একটা শেয়ার করে দিয়েছেন, আমার ইউনো স্যার হয়তো কোথাও গাছ লাগিয়েছেন, বৃক্ষরোপণ করেছেন, সেই পোস্টও গিয়ে কয়েকজন লিখতেছে এসব 2 নাম্বার চোর বাটপারে দেশ ভরে গেছে। ওইটার মধ্যে এটা কি সম্পর্ক আমি জানি না। যেমন একটা পোস্ট আমি সরকারি কলেজে হয়তো মাদক নিয়ে দিলাম, সেখানে একজন লিখছে যে তার অফিসে 1000 টাকা নিচে তো সাক্ষাৎই করা যায় না। তো এরকম অনেক কমেন্ট। তাহলে আমার কথা হচ্ছে যে যারা জানে না অনেক কিছু, তারাও অনেক কিছু লিখবে। তো সেই কমেন্টগুলো আমার বন্ধ করা কাজ না, কিন্তু আপনারা যেন এমন কোনো ক্যাচি ভালো দিবেন, ভালো ক্যাচি নিউজ দিবেন, অর্থাৎ শিরোনামটা এমন যেন না হয় যে মানুষ ওইটাকেই শেয়ার করতে থাকে। বিস্তারিত কমেন্টটা কিন্তু শেয়ার হয় না, ওই ছবিটাই শুধু হয়। তো এরকম বিষয় মা পুলিশে দিয়ে দিলেন, বিষয়টা এরকম অনেকেই দিচ্ছিলেন, দেখো তো সবাই কিন্তু মাকে বাহবা দিচ্ছেন। তো এরকম কিছু যদি হয় যে দিন শেষে জিনিসটা ভালো কিছু নিউজ যায়, সেটা আমরা একটু দেখবো। আর ভাইদেরকে বলবো যে আমি জানি নড়িয়াতে যে কয়জন আছেন, আমি একটু সময় নিয়ে নিচ্ছি, দুঃখিত, কারণ আপনাদেরকে আমি একসাথে কিন্তু কখনোই পাইনি। এটা আমি বলবো যে আমার দায়বদ্ধতাও আছে কিছু, আমার ব্যর্থতা নেই তা না। আমার অফিস নিয়ে যদি আপনাদের কমপ্লেন থাকে, থাকবে না কেন? সকল সরকারি অফিস নিয়ে আপনাদের আছে, আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, থাকবে না কেন? আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আর আপনাদের নড়িয়া যেহেতু আপনাদের জায়গা, আমাদেরকে মেসেজগুলো দিবেন। একটা আমার অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, কালবেলা কাজ করছে, কালবেলা আজকে সবাইকে নিয়ে আয়োজন করেছে, কালবেলাকে বলবো যেহেতু আপনি আয়োজন করতে পারছেন, সবাইকে ইয়েতে আনার চেষ্টা করবেন, আপনাদের মধ্যে যেন মতবিরোধ না হয়। সেগুলো যদি হয় শুরুতে আমাদেরকে জানাবে, যদি আমাদের মাধ্যমে একসাথে বসে একটা চা খেতে খেতে সমাধান করা যায়, তাহলে কিন্তু খুব ভালো হবে আমাদের জন্য। আর আমরা প্রেস ক্লাবকে আমরা ধন্যবাদ জানাতে চাই। প্রেস ক্লাবের সভাপতি যিনি আছেন, তিনি খুবই অ্যাক্টিভ। যে কোনো বিষয়ে তিনি বলেছেন যে ম্যাডাম আমরা নড়িয়া প্রেস ক্লাবের আমাদেরকে তথ্য দিবেন,
আমরা সবসময় আপনাদের জন্য আছি। তো এটা অনেক বড় একটা রিলিফ আমি মনে করি। জেলার যারা সিনিয়র সাংবাদিক মহোদয় আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমাদের নড়িয়ায় এসেছেন। যেহেতু জেলা আমাদের চেয়ে একটু গুরুত্বপূর্ণ, আমরা উপজেলার লোক, তো জেলায় যারা গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের অনেক বড় দায়িত্ব আছে নড়িয়াকে নিয়ে। আপনারা মাঝে মাঝে আসেন, আপনারা রেগুলার আসবেন আমাদের, এবং আপনারা যেহেতু সিনিয়র, আপনারা উপজেলা যারা আপনাদের জুনিয়র আছে তাদেরকে শেখাবেন। আর সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা বলেন এটা কে করছে, এটা সবাই কিন্তু মানে পকেট সাংবাদিক বলেন, মোবাইল সাংবাদিক, অনেক কিছু নেগেটিভ একটা কথা ছড়ায় আপনাদের। তো আপনারা যারা জানেন আপনার বাড়ির আশেপাশে নতুন গজাচ্ছে সাংবাদিক হিসেবে, তাকে একটু ডেকে নিয়ে জিজ্ঞেস করেন যে কতটুকু জানে বললেন এই কারণে, কারণ তার দ্বারাই কিন্তু ভুল নিউজগুলো, উল্টাপাল্টা নিউজগুলো বেশি ছড়ায়। আপনাদের মধ্যে খুব কম আছেন যারা জেনে বুঝে নিউজ করেন, তো তাকে একটু শুধরানোর দায়িত্ব আপনারও আছে। সাংবাদিক ভাইদেরকে বলবো আইন হাতে নেওয়া না, কিন্তু একটু শুধরাই দিবেন যে কিছু কিছু বিষয় নিয়ে। যাক, আমি অনেক কথা বলে ফেললাম, কেউ নেগেটিভ অর্থে নিবেন না। আমরা চাকরি করতে আসছি নড়িয়ায়, হয়তো আজকে ভর্তি হলে কালকেই চলে যাব। আমাদের ভুল ত্রুটি থাকবে, আপনারা সহযোগিতা করবেন। আর আমাদের উপজেলার সকল সিনিয়র লোক যারা আছেন, সকল সিনিয়র ব্যক্তিকে, সিটিজেনকে আমি আবার সালাম জানাতে চাই। আপনারা ভবিষ্যতে, আমরা আশা করছি অল্প, আমাদের সামনে হয়তো নির্বাচন, খুব অল্প সময়ের মধ্যে দেশে হয়তো আরেকটা সুন্দর একটা দিন পরিবর্তন আসবে, কিন্তু এই মুহূর্তে দেশে কাজ করতে গিয়ে আমাদের অনেক ধরনের সমস্যা আছে। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমরা অনেক কিছু অ্যাড্রেস করতে না পারি, আমরা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। के भाई শেষ পর্যন্ত
হয়নি, সেটা বিভিন্ন কারণ আপনারাও জানেন। এই বসাটা আজকে আপনাদের বিস্তারিত হয়েছে, আপনাদের প্রতি মূলত তিনটা বিষয় আসছে সাংবাদিকতা নিয়ে, তিনটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এসেছে। একটা হচ্ছে আইন বিভাগ, সংসদ আর নির্বাহী বিভাগের পাশাপাশি সাংবাদিকতা কিন্তু মানে রাষ্ট্রের একটা কলাম স্তম্ভ, এইটা একজনের বক্তব্যে আসছে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আরেকজন বললেন যে আমাদের সমাজের দর্পণ, এটা কিন্তু মানে খুবই জঘন্য কথা যে আপনি দেখেন সব জায়গায় কিন্তু পুলিশ অথবা সব জায়গায় কিন্তু প্রশাসন বা কৃষি বিভাগ সবাই কিন্তু আমরা একেবারে বুথ লেভেলে গিয়ে কাজ সবসময় করতে পারি না, আমাদের লোকজন আছে। ধরেন নড়িয়ার পরিসংখ্যান অনুযায়ী 2,60,000 নাগরিক রয়েছে, সকলের দোরগোড়ায় কিন্তু আমরা সবসময় যেতে পারি, আপনারা যেতে পারেন, আপনারা তাদের কাছ থেকে এই জিনিসটা তুলে আনেন। আরেকটা কথা এসেছে ওষুধ যে নসিবত, একদম ছোটবেলা থেকে শিখে আসছি। তিনটা বিষয়কে মূলত আমি ফোকাস করে আমার বক্তব্য দিতে চাই, এবং কালবেলার যে সাকসেসফুল একটা জার্নি 3 বছর এটা সম্পর্কে বলবো। পাশাপাশি হচ্ছে আজ দেখেন প্রত্যেকেরই একটা পছন্দের জায়গা থাকে, যেমন পত্রিকা আমার পছন্দের পত্রিকার পাশাপাশি সাংবাদিকের কোয়ালিটি নিয়েও কিন্তু অনেক কথা হয়েছে। কালবেলার যিনি আমাদের উপজেলা প্রতিনিধি রয়েছে, আমি প্রথম দিকে যখন 3 মাস আগে এখানে এসেছি, তার সাথে আমার খুব ভালো একটা ইন্টারেকশন হয়েছে। উনি আমাকে একজন নাজি, যিনি ঠিক আছে তো, হ্যালো একজন ভালো সাংবাদিকের বৈশিষ্ট্যের মধ্যে যেটা আপনি বলেছেন, আমাদের প্রেস ক্লাবের সভাপতি মহোদয়, যে নিউজ তৈরি করতে হবে, উনি কিন্তু সেই কাজটাই করেছিলেন। আমাকে জানিয়েছিলেন যে রমেশ মাঝি বাড়িতে একটা কল দরকার, আমি ওনাকে বলেছিলাম যে আমরা একটা কল দেবো ওনাকে। পরবর্তীতে একজন প্রবাসী এই নিউজটা দেখে কিন্তু সরকারের পাশাপাশি উনি কিন্তু আমার সরকারি একটা উদ্যোগ নিয়ে এটা বাস্তবায়ন করতে কিন্তু একটা ন্যূনতম একটা সময় লাগে। ওনার নিউজটা দেখে কিন্তু একজন অস্ট্রেলিয়া প্রবাসী ওই রমেশ মাঝিকে একটা কল দিয়েছেন। এটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে গণমাধ্যমের, একদম জানেন, আপনারা সাক্ষী থাকবেন যে আপনাদের তথ্যের ভিত্তিতে কিন্তু এখানে অনেক বড় বড় সিদ্ধান্ত হয়েছে, আপনাদের নিউজের ভিত্তিতে অনেক বড় বড় অপারেশন হয়েছে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কিন্তু আপনাদেরকে খুব পজিটিভলি অ্যাড্রেস করেছি, খুব পজিটিভলি, যে আপনারা কষ্ট করে গ্রামেগঞ্জে ঘুরে সেখান থেকে নিউজ উঠিয়ে নিয়ে এসেছেন। আরেকটা তথ্য দেই, আমাকে 3 জন সাংবাদিক ভাই 3টা ইউনিয়ন থেকে একই ধরনের তথ্য দিয়েছেন, গাছ কাটা হয়েছে সরকারি জমির উপরে। আমরা কিন্তু সেই গাছ কাটার বিরুদ্ধে একটাতে জিডি হয়েছে আর 2টাতে কিন্তু নিয়মিত মামলা হয়েছে। আপনাদের তো দর্পণ হিসেবে আপনারা যে সমাজের চিত্রটা আমাদের সামনে তুলে এনেছেন, আমরা কিন্তু সেটাকে গুরুত্বের সহকারে দেখছি। একটু আগে আমি আসার সময়, অফিসে ঢোকার সময় আমাকে একজন সাংবাদিক ভাই ফোন দিলেন যে একটা স্কুলে যাতায়াতে বাচ্চাদের সমস্যা হচ্ছে, পানি জমে থাকে। আমরা বলেছি সেটাও কাজ করব। এই যে প্রশাসন, পুলিশ বা বিভিন্ন সরকারি দপ্তর যেমন জায়গায় জায়গায় যেতে পারছে না, আপনারা যেতে পারছেন, আপনারা সেই চিত্রটা ফুটিয়ে তুলছেন, আমরা কিন্তু সেটাকে আমাদের যথাসাধ্য অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমাদের এসিল্যান্ড যেরকমটা কিছুক্ষণ আগে বললেন যে আমাদের হয়তো সবকিছু শতভাগ আপনি যেভাবে বলছেন, ইট ডাজন্ট মিন আমরা বাকি 8টা বা 6টাকে আমরা ইগনোর করেছি। আমরা দেখেছি, তার মধ্যে প্রায়োরিটি করেছি, যেটাকে সম্ভব হয়েছে সেটাকে অ্যাড্রেস করেছি। এভাবে দেখবেন, আমরাও চাই, আমরা যেমন আপনাদেরকে পজিটিভলি দেখি, আপনারাও আমাদেরকে পজিটিভলি দেখবেন। যদি কোথাও কখনো ব্যবস্থা নেওয়া সম্ভব না হয়ে থাকে, তাহলে বুঝবেন যে আমাদের লোকবল ঘাটতি, আমাদের আগ্রহের কোনো ঘাটতি নেই। আমার একটা তথ্যের কথা বলি যে আমাকে একজন সাংবাদিক ভাই ফোন দিয়ে বললেন যে অমুকখানে মাটি কাটা হচ্ছে। তো ঠিক আছে, মাটি কাটা হচ্ছে, আমি আমার এসিল্যান্ড পূজার ছুটিতে আমি জেলায় মিটিং, আমি বললাম যে দেখেন ভাই, আমরা তো ব্যস্ত আছি, তো আমি আমার তহসিলদারকে পাঠাচ্ছি। কিন্তু এই বিষয়টাকে পরবর্তীতে যে কোনো একটা ভাবেই হোক মানে নেগেটিভলি নেওয়া হয়েছে।
আপনারও তো বাস্তবতাটা বোঝা উচিত। আমরা কিন্তু আপনাদেরকে সবসময় সর্বোচ্চ প্রায়োরিটি দেব। আমার কোনো অফিস, কোনো সরকারি দপ্তর এটা বলতে পারবে না যে সাংবাদিকদেরকে আমরা নেগেটিভলি কখনো এন্টারটেইন করি, কখনোই না। চাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদেরকে তুলে ধরে। কারণ আমি যে শুরুতে বললাম যে চতুর্থ কলাম একজন বলেছেন, সেই কথাগুলি কিভাবে আমরা মানে জাস্টিফাইড আমাদের এই উপজেলা, আমাদের এই সোসাইটিতে, সেই জিনিসগুলি কিন্তু বলছি ওই 3টা প্রসঙ্গকে টেনে। তারপরে দেখেন অসির চেয়ে মসি বড় কিভাবে। আমি মানে সর্বশেষ একটা উদাহরণ দিই যে আমরা যে কোনো একজন মানে আমাদের ডিলারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, ওইটা কিন্তু আপনাদের কলমের জোরেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। বিভিন্ন রকম আপনাদের প্রতি, আমাদের প্রতি, পুলিশের প্রতি বিভিন্ন রকমের কিন্তু মানে ছিল, প্রচ্ছন্ন প্রকাশ্য হুমকি ছিল। তারপরেও কিন্তু আমরা সেই জিনিসটাকেই প্রমাণ করেছি যে অসির চেয়ে মসি বড়। আমরা কিন্তু কারো দিকে তাকাইনি, আমরা কিন্তু কোনো হুমকিতে বিন্দু পরিমাণ বিচলিত হইনি। আমরা চেষ্টা করেছি আপনাদের যে কথাটা লিখেছেন, আপনাদের লেখার সত্যতা আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন সেই সত্যতাটার ভিত্তিতে একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা কিন্তু অসির চেয়ে মসি বড় আমাদের সমাজে আমরা প্রমাণ করে দেখিয়েছি, আপনাদের যোগ্যতাটাকে আমরা প্রমাণ করে দেখিয়েছি। আর একটা বিষয় যেটা বলেছিলাম, এই 3টা পয়েন্টের উপর কিন্তু 3টা একদম পুরো জলজ্যান্ত উদাহরণ দিয়ে যে সমাজের দর্পণ কিভাবে আপনারা বাস্তবতা তুলে আনছেন আমরা দেখেছি। সরকার কাজ করেছে অথবা কোনো সচ্ছল নাগরিক সেটার কিন্তু ব্যবস্থা নিয়েছেন, এটা সমাজের দর্পণ। তারপরে দেখালাম কোথায় এই যে অসির চেয়ে মসি বড়, আমরা কিন্তু আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি। 4th স্টেট আমরা কিন্তু সেইটাও উদাহরণ দিয়ে দেখিয়েছি। এখন আসেন আমাদের মানে এই যে কিছুদিন থেকে আমি একটু মানে একটা অকওয়ার্ড অবস্থায় ছিলাম, আমি কিন্তু কাউকে কখনো রিকোয়েস্ট করিনি যে ভাই আমার জন্য কিন্তু আপনি এই কাজটা করে দেন। আজকে আমি ওপেনে আপনাদের সবার সামনে বলছি, হয়তো সাংবাদিকদের এই ফোরামে কথা বলার সুযোগ পেয়েছি বলে 2 মিনিট বেশি নিচ্ছি। আমার অনুভূতিটা আমি বলছি যে আমি কিন্তু কাউকে এখানে কেউ বলতে পারবে না, অনেকের সাথে আমার খুবই ভালো সম্পর্ক, কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার পছন্দের পত্রিকাও আছে, অপছন্দের পত্রিকাও থাকতে পারে, কিন্তু আমি কাউকেই বলিনি যে ভাই আমার জন্য এইটুকু করে দেন। অনেকে আমাকে ফোন দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কিন্তু আমি কিন্তু ওই কাজটা করিনি। কেন করিনি? কারণ আমি আমার উপজেলা প্রশাসনের ভাবমূর্তি রক্ষার্থে আমি আপনাকে ব্যক্তিগতভাবে ব্যবহার করতে চাইনি। কারণ আপনি আপনার প্রাতিষ্ঠানিক একটা দায়িত্ব আছে, আপনার পেশাগত দায়িত্ব আছে। আপনি সেই পেশাগত দায়িত্বের দিক থেকে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনি স্বাধীন। আপনি প্রাতিষ্ঠানিক দায়িত্ব আছে, আপনি আপনার প্রতিষ্ঠানের নিয়ম নীতি রক্ষার্থে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনি স্বাধীন। আমি কাউকে অনুরোধও করবো না, কাউকে বিরতও করবো। এইটা হচ্ছে আপনারা দেখবেন আমি যতদিন ইউনো চেয়ারে এখানে থাকবো, আমি আপনাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনারা যেটা করছেন আমরা দেখব। আপনারা যেটা আমাদেরকে নিউজটা তুলে আনছেন সেটা আমরা এন্টারটেইন করার চেষ্টা করব, বাট আমাদের সাধ্যের মধ্যে। আমি কাউকে কখনো বিরতও করব না, কাউকে কখনো কোনো বিষয় প্রচার করার জন্য অনুরোধও করব না। এটা আমার পক্ষ থেকে আপনাদের ফুল ফ্রিডম থাকবে। সাংবাদিকদের যদি সাংবাদিকতায় যদি ফ্রিডম না থাকে, সবার সামনে নাস্তা দিয়ে আছে, একটু নাস্তা নিতে নিতে আমরা কথা বলি, হ্যাঁ, সাংবাদিকদের যদি স্বাধীনতা থাকতে হবে। একটা কথা আছে না যে আমি হয়তো আপনার কথাটা আমার বিপক্ষে যাচ্ছে, কিন্তু আমি আজীবন আপনি যেন মুক্তভাবে কথা বলতে পারেন সেটার জন্য আমি আন্দোলন করে যাব, এরকম একটা বাণী আছে না? তো সেরকম আপনারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন সেই জন্য আমি কাজ করে যাব। হয়তো আপনি আমার বিপক্ষে কাজ করতে পারেন, কিন্তু আপনার স্বাধীনতা আমি বিশ্বাস করি। তার মানে এই না আপনি যে আপনি আপনার কি বলে প্রফেশনাল যে আছে, আপনার এথিক্স আছে, সেইটার এগেইনস্টে গিয়ে কাজ করা যাবে না। কারণ আপনি জানেন রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, আপনার কাছ থেকেও সেই প্রফেশনাল এথিক্সটা আমরা চিন্তা করি। তো আমি আর খুব বেশি কথা বাড়াবো না। কালবেলার প্রতি একটা মানে সবাই বলেছেন যে খুব স্বল্প সময়ে কালবেলা একটা ভালো অবস্থান তৈরি করেছে। কালবেলা উত্তর সাফল্য কামনা করি। এবং একটু আগে আমি যে কথাটা বলেছিলাম এটা আমার সকলের প্রতি, আপনারা এখানে যারা আছেন সকলের প্রতি আমার একটা অনুরোধ থাকবে যে আপনার জেলা হচ্ছে আপনার শরীয়তপুর, উপজেলা নড়িয়া, আপনার বাড়ি নড়িয়া, আপনি নড়িয়ার নাগরিক, নড়িয়া নিয়ে চিন্তা করবেন। আপনি সবসময় নিজেকে নিয়ে চিন্তা করবেন না।
চিন্তা করবেন হচ্ছে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দিস অফ দ্য সিটিজেন অফ দিস উপজেলা। ঠিক আছে, এইখানকার নাগরিকদের নিয়ে আপনি চিন্তা করবেন, তাহলে দেখবেন অনেক কিছু আপনার জন্য অনেক আসান হয়ে গেছে, অনেক সিদ্ধান্ত আপনার খুব সহজ হয়ে গেছে। তো আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনারা সবাই মিলে আমরা একটা আন্দোলন নামি, সামাজিক আন্দোলন। সেটা কি? বৃক্ষরোপণ। আপনার নড়িয়া কেন, শুধু শরীয়তপুর কেন, সারা বাংলাদেশের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার অবস্থান থেকে ক্ষুদ্র একটা প্রচেষ্টা রাখবেন, অ্যাকুমুলেট করে একটা বড় একটা ভালো কিছু আমরা পাবো। এর পরবর্তীতে যদি কারো বর্ষপূর্তি থাকে, আমি বলবো যে আপনি নাস্তার পিছনে যত টাকা খরচ করবেন সেই খরচটা একটু কমায় এনে আপনি বৃক্ষরোপণ করেন। তো আমাদের এখানে অফিসাররা যারা কষ্ট করে আমাদের এখানে সময় দিয়েছেন, কালবেলা ডাকে সাড়া দিয়েছেন, আমাদের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, এসিডেন্ট মহোদয়, আমাদের কৃষি অফিসার এবং নির্বাচন কর্মকর্তা মহোদয়, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই ধরনের প্রোগ্রাম আমরা রেগুলার দেখতে চাই। সাথে যদি বৃক্ষরোপণটা থাকে, যেটা আমাদের মাছরাঙ্গার উপজেলা প্রতিনিধি করেছেন, তাকে খুবই স্বাগত জানাই, উনি 150 গাছ লাগাইছেন। আরো এরকম যারা যারা বর্ষপূর্তি হবে, কিন্তু 100 দিয়ে গাছ দিবেন, 10 বছর পূর্তি হলে 1000 গাছ দিবেন, কোনো সমস্যা না। আমরা সবাই মিলে উৎসব করে আমরা এই গাছটা লাগাবো। এবং এই গাছটা আমরা যে বৃক্ষ সুমারি হয় না ওই টাইপের, আমরা আমাদের উপজেলা থেকে আমাদের অ্যাটেম্পটে কয়টা গাছ লাগালাম সেটা আমরা একটা কাউন্টিং এর ব্যবস্থা করব পরবর্তীতে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের সমাজ থেকে ইয়েলো জার্নালিজম দূর হবে, আমাদের প্রফেশনাল ইথিক্স ঠিক হবে, এই প্রত্যাশা কামনা করি। এই প্রত্যাশা থাকবে আপনাদের প্রতি, এবং আপনারা সবাই পরিবার নিয়ে ভালো থাকেন, সামাজিকভাবে মঙ্গল সুস্বাস্থ্য কামনা করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রানা ভাই আসুনি? গাড়ি আপনি কি গাড়ি নিয়ে আসছেন? আল্লাহ কি বলেন, আপনি গাড়ি ওখানে পার্ক করে রেখে আপনি নদী ক্রস করে চলে আসেন। হ্যাঁ, ড্রাইভারকে রেখে আসেন। গতকালকে আমাদের জেলা সমন্বয় সভায় একটা বিষয় আসছে। বিষয়টা হচ্ছে কারেন্টটা পুরাই দিচ্ছে, এটা রিসাইকেল করা যায়। আমি আপনাকে অটোতে আপনি করছিলেন। চেকটা একটু পিছু সরাইলি। সিনিয়ররা কেউ আসবেন না, এখান থেকে সিনিয়ররা কম করে দিলেন। ইলিয়াস মাঝ, হ্যাঁ সিনিয়র দেখে আসেন দিবেন। আগে কেকটা কাটতে হলো।
এটা তো খারাপ করে রাখছেন এদিকে তাকান ম্যাডাম আসলে মামা আসলে সুন্দর আছে আল্লাহ কেকটা ধরো কেকটা ধরো ইলিয়াস ধরো ধরো তুমি তাকাও শুভ শুভ দিন শুভ 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 দিন এটা আপনারা নিয়ে আমি খুব সুন্দর হইতেছে